السلام عليكم ورحمة الله وبركاته. ربي زدني علما ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير. صدق الله العظيم. ফাইনাল প্রফ পরীক্ষায় ইসিজি এবং এক্স রে এই দুইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি না পারো, ডায়াগনোসিস করতে না পারো, একদম ক্লিয়ার কাট কথা ধরে নিতে পারো তুমি ফেল, কোনো সন্দেহ নাই। ক্রস কোশ্চেন পারো নাই কোনো সমস্যা নাই, বাট তুমি যদি ডায়াগনোসিস করতে না পারো যে ইসিজিটা আসলে কিসের, এটা কি এমআই এর ইসিজি নাকি এসবিটি নাকি এটিএল ফিব্রিলেশন নাকি কমপ্লিট হার্ট ব্লক, এতটুকু যদি না পারো তুমি নিশ্চিন্তে বাড়িতে বাসায় ফিরতে পারো যে তুমি ফেল। পরবর্তী 6 মাস পরে তোমাকে আবার এপিআর করতে হবে, ঠিক আছে? এখন ইসিজি নরমালি আমাদের থাকে কি কি এটা একটু জানতে হবে। হ্যাঁ, 1 নাম্বার থাকে হলো এমআই, 2 নাম্বার থাকে হলো এসবিটি, আর 3 নাম্বার থাকে হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, 4 নাম্বার যেটা থাকে সেটা হলো কমপ্লিট হার্ট ব্লক। ঠিক আছে, সিএইচবি লিখলাম, সিএইচবি বলতে কোনো শব্দ নাই, কমপ্লিট হার্ট ব্লক জাস্ট বোঝানোর জন্য এখানে আমরা একটু লিখলাম, ঠিক আছে? এখন তুমি যদি ডায়াগনোসিস করতে না পারো তাহলে কিন্তু তুমি ধরে নিতে পারো তুমি আসলে ফেল, ঠিক আছে? এটা নিশ্চিত একদম কনফার্ম। তো চলো আমরা আজকে একটু ইসিজি বিষয়টা দেখবো, পরবর্তী কোনো এক ক্লাস ইনশাল্লাহ আমরা দেখাবো হলো কি কি এক্সরে থাকে। তো আমার কাছে আজকে যে পিডিএফ গুলো আছে আলহামদুলিল্লাহ, এই যে একটা পিডিএফ, এই যে একটা পিডিএফ, সাথে এই যে আমার নিজস্ব একটা পিডিএফ আছে, ঠিক আছে? এই যে অনেকগুলা পিডিএফই আছে। ইনশাল্লাহ ক্লাস শেষে আমি পিডিএফ গুলো দিয়ে দিব, ভিডিও আপলোড করার পরই আমি পিডিএফ গুলো দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো চলো আমরা একটু শুরু করি। তো একটা ইসিজি নেওয়ার পরে আমরা মূলত কি কি দেখি, আমরা মূলত বেশ বেশ কয়েকটা জিনিস দেখি। যারা ইসিজি বেসিক কিছু হলেও বুঝো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা কিছুই না। জাস্ট একটু শোনো কি কি ক্রস কোশ্চেন হতে পারে এবং কি কি ইসিজি থাকবে তা তো বললামই, পাশাপাশি আমরা একটু দেখবো যে আমাদের কি কি আসলে ক্রস কোশ্চেন হতে পারে। তো চলো আমরা একটু শুরু করি। তো এটা হলো একটা ইসিজি, ঠিক আছে? তো ইসিজিতে আমরা মূলত বেশ কয়েকটা জিনিস দেখি। 1 নাম্বার হলো আমরা রিদম দেখি, এটা রেগুলার নাকি ইরেগুলার। 2 নাম্বার আমরা রেট দেখি, এটা কি নর্মাল নাকি ট্রাকিকার্ডিয়া নাকি ব্রাডিকার্ডিয়া। 3 নাম্বার হলো আমরা লিডে কোনো প্যাথোলজি আছে কিনা সেটা দেখি। ওকে, এই মূলত 3টা জিনিসই আমরা দেখে থাকি। অনেকে আবার আরেকটা কথা বলে স্ট্যান্ডার্ডাইজেশন, তো ওইটা যদি কেউ পারো আলহামদুলিল্লাহ, না পারলে ওইটা আসলে বলারই দরকার নাই। আসলে এমন কিছু বলিও না যাতে তোমার মানে পা খাদে পড়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হলো একটা ইসিজি, দেখো তাহলে আমরা ইসিজিটা ধরে আমরা কি দেখবো, আমরা মূলত প্রথমে তাকাবো হলো রিদম স্ট্রিপ, 2 নাম্বার লিডে। তো 2 নাম্বার লিডে আমাদের মূলত কি কি থাকে, আমাদের মানে কি কি দেখি মূলত রেট, রিদম, আর যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে দেখি, নয়তো আমরা অন্য লিডে প্যাথোলজি খেয়াল করে থাকি। তাহলে 2 নাম্বার লিডে প্রথমে আমরা রিদম দেখবো। এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, দেখো কাছাকাছি মনে হচ্ছে তাই না, মানে প্রায় সবগুলোই সমান। সো দিস ইজ রিদম ইজ রেগুলার। যদি সমান না থাকতো তাহলে ইরেগুলার থাকতো, তাহলে আমরা বলতাম রেগুলারলি ইরেগুলার অথবা ইরেগুলারলি ইরেগুলার, যেটা আমরা এট্রিয়াল ফিব্রিলেশনে পেয়ে থাকি। সামনে আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা পাইলাম সেটা হলো রিদম রেগুলার। আর হার্ট রেট কিভাবে মেজার করবা, যেহেতু এটা রেগুলার তাহলে তোমরা দুইটা আর ওয়েভের মধ্যবর্তী যে যতগুলা বড় ঘর আছে, আমি যদি এখান থেকে একটু দেখাই, তাহলে দুইটা আর ওয়েভের মধ্যবর্তী, একটা দুইটা তিনটা চারটা, এখানে কিছুটা বেশি হয়েছে আর এখানে কিছুটা বেশি হয়েছে, তাহলে 5টা। তাহলে 300 ডিভাইডেড বাই 5 কত হয় দেখো, 60, তাই না? তাহলে হার্ট রেট পাইলা 60, সো দিস ইজ নর্মাল। আমরা জানি হার্ট রেট, এগুলা কিন্তু ভাই কোশ্চেন করবে, তুমি যদি নর্মাল ভ্যালু না পারো ধরে নিতে পারো একদম সুপারফিশিয়াল জিনিস না পারলে ফেল। তাহলে কত আসবে দেখো, 60। কমন কয়েকটা জিনিস মনে রাখো, 3, 4 আর হলো 5। মানে তোমার যদি বড় ঘর দুইটা আর এবার মাঝখানে বড় ঘর 3টা থেকে 4টা থেকে 5টা থেকে, তাহলে এতটুকু হলো নর্মাল। 3-এর জন্য কত আসবে দেখো, 300-কে 3 দিয়ে ভাগ দিলে 100 আসবে, সো দিস ইজ নর্মাল। 4 দিয়ে ভাগ দিলে 75 আসবে, 5 দিয়ে ভাগ দিলে 60 আসবে। তো এর মধ্যে যদি দশমিক থাকে, 3.5 ঘর থাকে তবুও নর্মাল, 4.5 ঘর থাকলে তবুও নর্মাল। 5.5 কিন্তু হওয়া যাবে না, 5.5 হলে কিন্তু আবার 60-র নিচে নেমে আসবে, তাই না? এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাহলে সংখ্যা 3টা মনে রাখো, 3 ঘর হলে 100 বলে দিবা, 4 ঘর হলে 75 বলে দিবা, 5 ঘর হলে তোমার 60 বলে দিবা। তো নর্মালি এরকমই থাকবে আর কি। তো আমরা হার্ট রেট পাইলাম 60।
তাহলে রিদম পাইলাম রেগুলার, হার্ট রেট পাইলাম 60। এখন আসলে আমরা একটু প্যাথোলজির দিকে তাকাই, আমাদের কোন কোন লিডে প্যাথোলজি আছে। এটা একটা এমআই এর ইসিজি, যেহেতু এমআই এর ইসিজি তাহলে অবশ্যই আমরা এখানে এসটি ইলিভেশন পাবো, তাই না? যারা মিনিমাম ইসিজি বুঝো তারা কিন্তু আমার কথাগুলো ধরতে খুবই সহজ লাগবে। আর যারা একদমই বুঝো না, আমি অনুরোধ করব বেসিক ক্লাসগুলো একটু দেখার জন্য। আমার টেলিগ্রাম চ্যানেলেও বেসিক কয়েকটা ক্লাস দেওয়া আছে, দেখতে পারো, কোনো সমস্যা নাই। মোটামুটি 2-3টা ক্লাস একদম দেওয়া আছে বেসিক লেভেলের। আর কেউ যদি কোর্স নিতে চাও, পুরো কোর্স নিতে চাও, তা তবুও মেসেজ দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে যেটা আমরা বলতেছিলাম, দেখো আমরা এখানে প্যাথোলজি এখন খুঁজবো। প্যাথোলজি একটু খেয়াল করো, আমাদের লিড 2, 3 আর হচ্ছে এবিএফ একটানে দেখে ফেলবা। লিড 1, 2, 3, এবিআর, এভিএল, এবিএফ, বি1, বি2, বি3, বি6, এইভাবে একটানে তুমি কয়েক সেকেন্ডে দেখে ফেললাম। এখন তোমার দেখার মধ্যে 2, 3 আর এবিএফ এ দেখতেছো এসটি এলিভেশন আছে। তাহলে 2, 3 এবিএফ এ যদি এসটি এলিভেশন থাকে তাহলে সেটাকে আমরা কি বলে থাকি? অবশ্যই সেটা হলো আমাদের ইনফিরিয়র এমআই, তাই না? কারণ আমরা ওই যে হার্টে যে ফিগারটা আঁকাইছিলাম সেই সময়, তাহলে এখানে ছিল 3 নাম্বার লিড, এখানে ছিল এভিএফ, আর এখানে ছিল 2 নাম্বার লিড। সরি, এটা হলো 2 নাম্বার লিড। আর এদিকে ছিল ওয়ান, আর উপরে ছিল এভিএল, তাই না? যারা এই ফিগারটা বুঝো না তারা আমার পিডিএফ গুলো দেখতে পারো। পিডিএফ নেওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না ভাইয়া, হ্যাঁ? তাহলে 2, 3 আর হইতেছে এভিএফ যেহেতু নিচের দিকে আছে, এই জন্য আমরা সেটাকে বলবো ইনফিরিয়র, ঠিক আছে? আর রেসিপ্রোকাল চেঞ্জ নামে আরেকটা কথা আছে, তার মানে তুমি যদি ইনফিরিয়রে এমআই পাও, তাহলে ওয়ান আর এবিএল কিন্তু রেসিপ্রোকাল চেঞ্জ পাবা। রেসিপ্রোকাল চেঞ্জ মানে হলো 2, 3 এবিএফ এসটি এলিভেশন পাইছো, আর ওয়ান আর এবিএল কিন্তু পাবা এসটি ডিপ্রেশন। দেখো এখানে কিন্তু আছে, ওয়ানে যদিও তেমনটা প্রমিনেন্ট না, বাট এভিএল এ কিন্তু প্রমিনেন্ট বোঝাই যাচ্ছে যে এখানে এসটি ডিপ্রেশন অথবা টি ইনভার্সন বলতে পারো। তাহলে মূলত এসটি ডিপ্রেশন আছে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের এখানে এমআই। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আর তেমন কিছু আমাদের জানার নাই, যেহেতু এটা 2, 3 এবিএফ আছে, এই জন্য আমরা এটাকে বলতেছি ইনফিরিয়র এমআই। এখন দেখবা যদি প্যাথোলজিক্যাল কিউএফ থাকে তাহলে বলবা ওল্ড ইনফিরিয়র এমআই। এটা দেখেই বুঝবা এখানে যেহেতু লিড 3 তে শুধু আছে, বাকিগুলোতে তোমার প্যাথোলজিক্যাল কিউ ওয়েব। আচ্ছা, এবিএফ এও কি আছে? হ্যাঁ, মনে হচ্ছে এবিএফ এও আছে, বাট 2 তে কিন্তু নাই। 2 তে কিন্তু প্যাথোলজিক্যাল কিউএফ নাই। যেহেতু 3 এবং এবিএফ আছে তাহলে এটা বলতে পারো এটা হলো ওল্ড ইনফিরিয়র এমআই, ঠিক আছে? আর না থাকলে শুধু ইনফিরিয়র এমআই। তাহলে এটাকে যদি আমি আবার রিপিট করি, কিভাবে বলবো? তাহলে এটাকে আমরা বলবো হইতেছে দিস ইজ 12 lead ইসিজি শোয়িং রিদম ইজ রেগুলার, হার্ট রেট ইজ 60, যেটা আমরা মেজার করে পাইছি। আর কি কি পাইলাম দেখো, এসটি এলিভেশন ইন 2, 3 এবিএফ, রেসিপ্রোকাল চেঞ্জ ইন 1 আর এভিএল, ঠিক আছে? সো মাই ডায়াগনোসিস ইজ ইনফিরিয়র এমআই বা ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। যদি কিউএফ থাকে তাহলে বলবা সো মাই ডায়াগনোসিস ইজ ওল্ড ইনফিরিয়র এসটি এলিভেটেড এমআই। আচ্ছা, এসটি এলিভেটেডটা একটু লাগাই দিও, হ্যাঁ? যদি ইনফিরিয়র বলো তবু এসটি এলিভেশন বলবা, আর যদি ওল্ড ইনফিরিয়র বলো তবু এসটি এলিভেশন কিন্তু বলতেই হবে, ঠিক আছে? এই হলো আমাদের ইনফিরিয়র এমআই। আর এরপরে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হলো ল্যাটারাল এমআই, মানে ইন্ডিভিজুয়াল। এমবিবিএস ফাইনাল পড়ার জন্য মূলত ইন্ডিভিজুয়াল তোমার মানে ইসিজি দিবে। ইন্ডিভিজুয়াল বলতে যে কোনো একটা সাইডে তোমার এমআই হয়েছে এরকম, যেটা ইনফিরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস হতে পারে। আবার মিক্স টাইপের আছে, এন্টারো ইনফিরিয়র, তারপরে হলো ইনফারো ল্যাটারাল, এরকম কিন্তু মিক্স টাইপেরও আছে। নর্মালি এমবিবিএস ফাইনাল পক্ষে এত জটিল দিবে না। ইনফিরিয়র আর হচ্ছে এন্টেরিয়র আর হচ্ছে ল্যাটারাল, এই কয়েকটা ইসিজি জানলে কিন্তু মোটামুটি হয়ে গেল। তো আমরা ক্রস কোশ্চেনে পরে আসতেছি, হ্যাঁ? আমরা একটু ভাইয়া আগে ইসিজি গুলো দেখি আমাদের কি কি আছে। এটা হলো এট্রিয়াল ফিব্রিলেশন। আমি একটু আমার পিডিএফ থেকে দেখাই কয়েকটা ল্যাটারাল এমআই এর ফিগার, একটু খেয়াল করো। এই যেটা হলো ইনফেরিয়র এমআই, এটা দেখো, এই যে এটা হলো ল্যাটারাল এমআই, ঠিক আছে? ভাইয়া যেগুলো শুধু লাগবে আমি ওইগুলো দেখাই দিচ্ছি, সবগুলো আসলে দেখায় সময় নষ্ট করে লাভ নাই। দেখো তাহলে এটা হলো ল্যাটারাল এমআই। ল্যাটারাল এমআই মানে হলো তুমি এখানে একটু সরি, দেখো এটা হলো ল্যাটারাল এমআই, ঠিক আছে? ল্যাটারাল এমআই মানে তুমি ওয়ান আর এভিএল এ তুমি প্যাথোলজি পাবা, তাই না? মানে এসটি এলিভেশন পাবা, যদি এসটি এলিভেটেড এমআই হয় আর কি।
তাহলে ওয়ান আর এভিএল এ তুমি এসটি এলিভেশন পাওয়া যদি এসটি এলিভেটেড হয়, আর এসটি এলিভেটেড না হলে তো নাই, কোনো কথাই নাই। আর তুমি রেসিপ্রোকাল চেঞ্জ পাবা কোথায়, তাহলে উল্টা লিডে 2 3 আর হচ্ছে এবিএফ এ কিন্তু রেসিপ্রোকাল চেঞ্জ তুমি পাবা, এতটুকু নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি, এটাও আমরা ওই যেভাবে বলবো। দেখো এটা হলো 12 লিড ইসিজি শোয়িং রিদম ইজ রেগুলার, এখানে রিদম স্ট্রিপটা আলাদা করে দেয় নাই, আমরা দুই থেকেই বলতেছি। তাহলে টু, এর মধ্যে আমরা রিদম স্ট্রিপটা একটু দেখ, মানে রিদম স্ট্রিপ হিসেবে আমরা এখানে দেখবো রিদম আর হচ্ছে রেট। তাহলে রিদম দেখো এখানেও কিন্তু নর্মাল, আর রেট কত, 1 2 3 4, তাহলে এখানে হলো 75, তাই না? এরপরে দেখো আমরা প্যাথোলজি পাইতেছি 1 আর এভিএল এসটি এলিভেশন, 2 3 আর এভিএফ হইতেছে এসটি ডিপ্রেশন। তার মানে রেসিপ্রোকাল চেঞ্জ আছে 2 3 আর হলো এভিএফ এ, আর এসটি এলিভেশন আছে কোথায়, 1 আর এভিএল এ। সো মাই ডায়াগনোসিস, যেহেতু এসটি এলিভেশন আছে 1 আর এভিএল এ, তাহলে এটা ডায়াগনোসিস কি হবে, অবশ্যই ল্যাটারাল এমআই। বুঝাইতে পারছি? তাহলে এটাকে যদি আমি কমপ্লিটলি এক বাক্যে এভাবে বলি যে দিস ইজ 12 লিড ইসিজি শোয়িং rhythm is regular, heart rate is 75, ST elevation in 1 AVL and reciprocal change in 2 3 AVF lead. So my diagnosis is, এরপরে বলা শুরু করে দিবা। হ্যাঁ, এটা আমি মূলত ল্যাটারাল এমআই এর জন্য নিয়ে আসছি, বাট এখানে কিন্তু আরো কিছু প্যাথোলজি পাবা, 1 2 3 এখানেও কিন্তু আছে, এগুলো আবার অন্য কিছু মিনিং করে। জাস্ট ল্যাটারাল এমআই বোঝানোর জন্য আমি ইসিজি পেপারটা একটু জাস্ট নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে ল্যাটারাল এমআই থেকে 1 আর এভিএল যেহেতু পাইছে, তাহলে এটা হলো আমাদের ল্যাটারাল এমআই। এই হলো আমাদের এখানে মোটামুটি ডায়াগনোসিস। এখানে কিন্তু এই যে বি1 বি2 বি3 এগুলো তো আছে, এগুলো আবার কিন্তু এই যে পোস্টেরিয়র এমআই ইন্ডিকেট করে। যাই হোক, আমরা এখানে পোস্টেরিয়র এমআই দেখানোর জন্য নিয়ে আসিনি, আমরা জাস্ট 1 আর এভিএল এ প্যাথোলজি দেখানোর জন্য আনছি। ওকে, তাহলে এটা হলো ল্যাটারাল এমআই। এরপর আরেকটা এমআই একটু আমরা দেখতে পারি, সেটা হলো অ্যান্টেরিয়র আর হলো অ্যান্টারোসেপ্টাল এমআই। একটু মনে রাখো, যদি বি1 থেকে বি4 এই চারটা লিডে তুমি মানে প্যাথোলজি এসটি এলিভেশন পাও, তাহলে সেটা হলো অ্যান্টারোসেপ্টাল। আবারও বলতেছি, যদি বি1 থেকে বি4 এ তুমি পাও, তাহলে সেটা হলো অ্যান্টারোসেপ্টাল। আর যদি বি2 অথবা বি3 বি4 পাও, তাহলে বি3 বি4 অথবা বি2 বি4 পাও, অথবা বি2 বি3 পাও, মানে যে কোনো দুইটাতে পাও, মানে মধ্যবর্তী বি1 নাই, অথবা বি1 থেকে বি4 টানা নাই, মাঝখানে বি3 বি4 আছে, তাহলে সেটা হলো আমাদের অ্যান্টেরিয়র এমআই, ঠিক আছে। বি3 বি4 আছে, এটা হলো অ্যান্টেরিয়র এমআই। আর যদি বি1 থেকে বি4 থাকে, তাহলে সেটা হলো অ্যান্টারোসেপ্টাল এমআই। দেখো এটা যেহেতু অ্যান্টেরিয়র এমআই এখানে বলছি, তাহলে আমরা এখানে এসটি এলিভেশন পাইছি কোথায়, দেখো এখানে এই যে বি2 তে সামান্য দেখা যাচ্ছে, বি3 তেও সামান্য দেখা যাচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ আমাদের অ্যান্টেরিয়র এমআই। এটা আসলে সিজিটা তেমন একটা ক্লিয়ার না। এই হলো আমাদের তিনটা কিন্তু এমআই। এছাড়া আরো কিছু এমআই দেখতে পারো, এই যেটা হলো অ্যান্টারোসেপ্টাল এমআই। দেখো যেটা বললাম একদম বি1 থেকে বি4, এই যে বি1 বি2 বি3, এই যে বি4। আবার যদি বি1 থেকে একদম বি6 হয়, সেটা কিন্তু এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, ঠিক আছে। তাহলে এখান থেকে কি কি পাইলা, দেখো আমি যদি আবারও বলি, মানে বি1 থেকে বি4 যদি পাও, তাহলে হলো সেপ্টাল অ্যান্টারোসেপ্টাল। বি3 বি4 যদি পাও, সেটা হলো অ্যান্টেরিয়র। আর যদি বি1 থেকে বি6 পাও, তাহলে সেটা হলো এক্সটেন্সিভ এমআই। ওকে। আর পোস্টেরিয়র এমআই নামে আরেকটা কথা আছে, সেটা হলো নর্মালি আমরা তো এখানে লিডে পোস্টেরিয়র এমআই এর জন্য এসটি এলিভেশন পাবো না। যদি বি1 থেকে বি3 অথবা বি4, নর্মালি তিনটাই, বি1 থেকে বি4ও দেখতে পারো, যদি এসটি ডিপ্রেশন পাও, হ্যাঁ এসটি ডিপ্রেশন পাও, তাহলে কিন্তু সেটা হলো আমাদের পোস্টেরিয়র এমআই ইন্ডিকেট করে। যাই হোক, এটি তোমাদের লেভেলে দরকারই নাই ভাইয়া, এমবিবিএস লেভেলে এগুলো দিবে না, কখনো দেওয়ার কোনো সম্ভাবনাও নাই। কয়েকটা ইসিজি তাহলে বললাম, একটা হলো ইনফেরিয়র, আরেকটা হলো অ্যান্টেরিয়র, আরেকটা হলো ল্যাটারাল, আরেকটা বললাম কি, আরেকটা হলো এই যে অ্যান্টেরিয়র অ্যান্টারোসেপ্টাল। আর এক্সটেন্সিভ যদি চাও দেখতে পারো, কোনো সমস্যা নাই। পিডিএফ গুলো নিতে পারো, পিডিএফ এর জন্য কোনো টাকা দিতে হবে না ভাইয়া। হ্যাঁ, আমাকে নক দিলে ইনশাল্লাহ আমি দিয়ে দিব এগুলো, বিশেষ করে এই যে পিডিএফ গুলো আছে। আচ্ছা দেখো, একটা মিক্সড এমআই দেখাই, এইটা এমআই দেখায় আমরা ইসিজি এখানে এমআই ইসিজি শেষ করবো, তারপর আমরা একটু ক্রস কোশ্চেন বলবো, ঠিক আছে।
আসো খেয়াল করো। তাহলে এন্টারো ইনফিরিয়র দেখো এই যেটা হলো মিক্সড কিন্তু, হ্যাঁ একটু আগে বলতেছিলাম ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে তোমার যে কোনো একটা লিডে পাবা, মানে যে কোনো একটা সাইডে পাবা, হয় ল্যাটারাল নয়তো ইনফিরিয়রে। আর মিক্সড মানে দুই সাইডে পাবা আর কি। এন্টারো মানে এন্টেরিয়র, ইনফিরিয়র মানে ইনফিরিয়র। তাহলে এন্টারো মানে ইন্টেরিয়র, তাহলে এন্টেরিয়র মানে হচ্ছে তুমি B3 B4 পাবা, অথবা B1 থেকে B4ও যদি পাও, সাথে যদি ইনফিরিয়র পাও, তাহলে সেটাকেও তুমি এন্টারো ইনফিরিয়র বলতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে ইনফিরিয়রের জন্য আমাদের লিড কত, 2 3, আর হইতেছে ABF। আর এন্টারের জন্য তো বললামই, আমরা আমাদের টেস্ট লিডে দেখবো B2 থেকে B4 বা B1 থেকে B4, এটা এখানে B5 পর্যন্ত চলে আসছে। তাহলে দেখো এই যে এখানে আছে B2 B3 আর হইতেছে ABF, সো দিস ইজ ইনফিরিয়র B2, সরি B3 B4 B5 B6, সো দিস ইজ এন্টেরিয়র। তাহলে যেহেতু এন্টেরিয়র আছে সাথে ইনফিরিয়র আছে, এই জন্য আমরা এটাকে বলবো এন্টার ইনফিরিয়র এমআই। এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, এগুলো দিবে না। তাহলে তোমাদের লেভেলে লাগবে দুইটা মূলত, আর যদি এর সাথে আরেকটু বাড়ায় বলো তাহলে লাগবে তিনটা, এন্টেরিয়র, এন্টারোসেপ্টাল অথবা এক্সটেন্সিভ। মানে ওই তিনটা কাছাকাছি, তো ওই তিনটাকে একটা হিসেবে চিন্তা করতে পারো, এই আর কি। ঠিক আছে, তাহলে আমি একটু জিস্ট বলি আমরা কি কি পাইলাম। যদি আমরা ইনফেরিয়র বলি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো তোমার লিড 2 3 ABF এ প্যাথোলজি পাবো। আর যদি ওল্ড এমআই হয় তাহলে প্যাথোলজিক্যাল কিউএফ পাবো। ঠিক আছে, এই হলো আমাদের মূল বিষয় এখানে, আর তেমন কিছু এখানে আমাদের জানার নাই। এখন আসো কয়েকটা কথা বলি একটু ভাইয়া। তোমার যেহেতু মানে ইনিশিয়ালি যেটা বলবে একটু খেয়াল করো, আমাদের কিন্তু একটু জানতে হবে। হ্যাঁ, আমি যদি এখানে একটা হার্ট ড্র করি, একটু মনোযোগ দিয়ে ক্রস কোশ্চেন গুলো, এটা যদি একটা হার্ট হয়, আমার আসলে ড্রয়িং ভালো না। আমাদের এই পাশে যেটা, এটা তো ইনফিরিয়র তাই না, এই যে 1 ABF আর হচ্ছে এই পাশে 2, আর এইদিকে হলো একদম 0 ডিগ্রি বরাবর, এটা হলো 1, আর এইদিকে যেটা আছে সেটা হলো আমাদের AVL তাই না। এই হলো আমাদের লিড গুলার পজিশন। এখন তোমাকে কোশ্চেন করবে যে তুমি যে বললা ইনফিরিয়র এমআই, বলো তো এখানে আসলে কোন আর্টারিটা আমাদের সমস্যা হয়েছে। আমরা তো জানি যে আমাদের করোনারি আর্টারির মেইনলি ব্রাঞ্চ দুইটা, একটা হলো রাইট করোনারি আর্টারি আর একটা হলো লেফট করোনারি আর্টারি তাই না। এখন লেফট করোনারি আর্টারির ক্ষেত্রে আবার দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো LAD লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, আর একটা হলো LCX লেফট সার্কামফ্লেক্স ব্রাঞ্চ তাই না। এখন যদি তোমাকে বলা হয়, তিনটা কথা একটু মনে রাখো, যদি ইনফিরিয়র এমআই হয় তাহলে তোমার আর্টারি ব্লক হয়েছে কোনটা, রাইট করোনারি আর্টারি। আর যদি মানে ল্যাটারাল এমআই হয় তাহলে তোমার ব্লক হয়েছে কোনটা, ধরে নিতে পারো LCX ল্যাটারাল সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। আর যদি তোমার ই হয় অ্যান্টেরিয়র এমআই হয় অথবা অ্যান্টারোসেপ্টাল এমআই হয়, তাহলে তোমার গেছে মানে আর্টারি ব্লক হয়েছে হলো তোমার LAD লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ। এই হলো তোমার তিনটা কথা। তাহলে তোমার যেই ইসিজি পড়বে সেই ইসিজি অনুযায়ী কিন্তু কোশ্চেন হবে যে তোমার ইনফিরিয়র এমআই যেহেতু, তাহলে তুমি বলো যে তোমার কোন আর্টারি বা কোন ব্রাঞ্চটা আসলে ব্লক হয়েছে, তাহলে তুমি বলবা রাইট করোনারি আর্টারি। আর যদি ল্যাটারাল হয়, মানে তুমি যদি লিড 1 আর AVL এ প্যাথোলজি পাও, এসটি এলিভেশন পাও, তাহলে সেটা হলো ল্যাটারাল এমআই, তাহলে সেইখানে হচ্ছে LCX লেফট সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। আর যদি এন্টেরিয়র হয়, মানে B1 থেকে B4 অথবা B3 B4 অথবা এক্সটেন্সিভ এমআই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার মূলত এন্টেরিয়রটা একটু মনে রাখো। তাহলে সেই ক্ষেত্রে হলো তোমার LAD, মানে হচ্ছে তোমার লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ। ঠিক আছে, এখন ভাইয়া এখান থেকে একটা কোশ্চেন আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা মানে আমাদের এভেলেবেল যে কোশ্চেনটা সেটা হলো ইনফিরিয়র আর হচ্ছে এন্টেরিয়র এমআই, এই দুইটার মধ্যে ডেঞ্জারাস কোনটা বলো তো। বলো এই দুইটার মধ্যে সবচেয়ে খারাপ কোনটা, দুইটাই তো খারাপ, কিন্তু এর মধ্যে যদি আমি বলি সবচেয়ে ডেঞ্জারাস কোনটা, সবচেয়ে খারাপ কোনটা বলো তো, ইনফিরিয়র নাকি এন্টেরিয়র। আচ্ছা, রাইট করোনারি আর্টারি কিন্তু এসে নোটকে সাপ্লাই দেয় তাই না। এখন যদি ইনফিরিয়র এমআই হয় তার কিন্তু একটা বিশাল কমপ্লিকেশন, যেহেতু এসএ নোটকে সাপ্লাই দেয়, এভি নোটকে সাপ্লাই দেয়, তাহলে এসএ নোট এভি নোটের ফাংশন কিন্তু ডিসরাপশন হয়ে যাবে, মানে কমে যাবে বা বিঘ্ন হবে। যেহেতু এসএ নোট এভি নোটের ফাংশন বিঘ্ন হবে, তাহলে ইনফিরিয়র এমআই এর জন্য কিন্তু আমাদের হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা আছে। এক, দুই নাম্বার, যদি এন্টেরিয়র এমআই হয়, এন্টেরিয়র এমআই মূলত আমরা কোন অংশটুকু বুঝি, এন্টেরিয়র এমআই বলতে মূলত আমরা লেফট ভেন্ট্রিকল আর সাইডলি রাইট ভেন্ট্রিকল বুঝি তাই না। এখন যদি এন্টেরিয়র এমআই হয় তাহলে কি হবে বলতো, লেফট ভেন্ট্রিকলের উপরে আমাদের একটা প্রভাব পড়বে না, মানে সহজে কি সে সিস্টুল ডায়াস্টুল করতে পারবে, পারবে না।
মানে এরিথমিয়া ডেভেলপ করবে। তার মানে এন্টেরিয়র এমআই এর একটা অন্যতম কমপ্লিকেশন হলো এরিথমিয়া। বলো এখন তাহলে কোনটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, এরিথমিয়া নাকি হার্ট ব্লক? অবশ্যই এরিথমিয়া, কারণ হইতেছে সে তো সিস্টোলি হতে পারবে না, কিছুক্ষণ পরেই দেখা যাবে সে কিন্তু মানে ডেড, দুনিয়া ছেড়ে চলে যাবে। ঠিক আছে, যেহেতু এন্টেরিয়র এমআই এরিথমিয়া হয়, এত বলার দরকার নাই। স্যার যদি জিজ্ঞেস করে যে ইনফিরিয়র নাকি এন্টেরিয়র এমআই বেশি ডেঞ্জারাস, এক কথায় উত্তর হলো এন্টেরিয়র এমআই। কেন? এরিথমিয়া করতে পারে। ইনফিরিয়র এমআই কি করতে পারে? হার্ট ব্লক করতে পারে। কেন? কারণ ইনফিরিয়র এমআই এ আমাদের যে ব্লাড সাপ্লাই সেটা হলো রাইট করোনারি আর্টারি, আর এই রাইট করোনারি আর্টারি অলসো সাপ্লাই টু এস নোড এন্ড এবি নোড। যেহেতু আমাদের রাইট করোনারি আর্টারি এখানে সমস্যা, তাহলে এস নোড এবি নোডও তাদের ফাংশনে অবশ্যই সমস্যা হবে। এই হলো মূল কথা। ঠিক আছে, তাহলে এতটুকু হলো এখান থেকে বেসিক। এখন আসো ভাইয়া, তোমাকে একটু এমআই এর ভিতরে ঢুকবে। এমআই কি কি প্রেজেন্টেশন নিয়ে আসবে বলো? এক নাম্বার হলো চেস্ট পেন, তাই না? এক নাম্বার হলো চেস্ট পেন। এখন চেস্ট পেনটা কোথায়? রেট্রোস্টার্নাল, একদম পিছনের দিকে। এবং এটা রেডিয়েট করবে কোথায় এটাও তো জানো। মানে যেহেতু আমাদের হার্ট লেফট সাইডে, তাহলে মনে রাখবা সব লেফট সাইডে রেডিয়েট করবে। তার মানে হলো লেফট শোল্ডার এখানে, সরি শোল্ডার হয়ে গেছে, শোল্ডার বুঝে নিও। দুই নাম্বার যেটা, সেটা হলো তোমার লেফট জ। ওকে, তিন নাম্বার যেটা সেটা হলো নেকে। এই হলো আমাদের কয়েকটা যাবে। লেফট টিথ, লেফট জ, লেফট শোল্ডার, লেফট সাইড অফ দ্য নেক, এগুলোতে কিন্তু রেডিয়েট করবে। ওকে, এই হলো আমাদের মূল বিষয়। এছাড়া এখানে ক্যারেক্টারটা কি, ক্যারেক্টারটা একটু মনে রাখতে পারো। সেটা হলো তোমার, আমি যেটা এভাবে মনে রাখি, টিএসসি, হ্যাঁ, টাইট, স্কুইজিং, কনস্ট্রিক্টিং। এই হলো তিনটা ফিচার। যাই হোক, এগুলা না বলতে পারলেও সমস্যা নাই। বাট চেস্ট পেনটা কোথায়? রেট্রোস্টার্নাল, রেডিয়েট করবে কোথায়? বডির লেফট সাইডে যে অংশগুলা বললাম এগুলাতে। ঠিক আছে, এখান থেকে মোটামুটি এতটুকু পারলেই হয়ে গেল। এরপরে তোমাকে বলবে যে এটা কনফার্ম করবা কিভাবে। এটা কনফার্ম করবা কিভাবে? আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি। কোশ্চেন করতে পারে ভাইয়া যে তুমি তো বললা চেস্ট পেন আছে, চেস্ট পেন ছাড়া কি এমআই হতে পারে না? চিন্তা করো তো, চেস্ট পেন ছাড়া কি এমআই হতে পারে আসলে? মানে এমআই হইলে কি আসলে চেস্ট পেন লাগবে? এটা কি ভাবছো? বলো, এমআই হইলে কি আসলে চেস্ট পেন লাগবে? না, এমআই হওয়ার জন্য আসলে চেস্ট পেন থাকবে, ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে থাকবে এরকম না। যদি কারো ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে, খেয়াল করো আমি আবার বলতেছি, যদি কারো ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু নর্মালি আমাদের কোনো এমআই চেস্ট পেন থাকবে না। ওকে, এই হলো মূল বিষয়। এছাড়া চেস্ট পেইনের পাশাপাশি আরো কিছু ফিচার পাবা, যেমন সোয়েটিং, ভমিটিং, এগুলাও কিন্তু এখানে পাবা। এখন ভমিটিং কেন হয় এটাও কোশ্চেন করতে পারে। সোয়েটিং কেন হয় এগুলো তো জানোই। সোয়েটিং হয় সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য, আর ভমিটিং হয় প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য। এগুলা কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এখন আসো, তোমাকে যে কোশ্চেনটা করবে সেটা হলো এমআই হয়েছে ভাইয়া, তুমি কিভাবে কনফার্ম করবা? হ্যাঁ, আমি একটু এখানে মুছে দেই, দেখো। আচ্ছা, না বুঝলে কিন্তু বইলো, হ্যাঁ। দেখো, তোমাকে এখন কোশ্চেন করবে যে এমআই যে হয়েছে, তাহলে তুমি এটা কনফার্ম করবা কিভাবে। ইসিজিতে তো মোটামুটি একটা তুমি ডায়াগনোসিস আইডিয়া পেয়ে গেছো, তাই না? এখন কনফার্ম করবা কিভাবে? কনফার্ম করার জন্য আমরা কি করে থাকি? ট্রোপোনিন আই আর সিকেএমবি, তাই না? আবার এটাতেও কোশ্চেন করবে কোনটা স্পেসিফিক সবচেয়ে বেশি। অবশ্যই ট্রোপোনিন আই। কেন সিকেএমবি স্পেসিফিক না? এটাও কিন্তু বলতে পারে, কারণ সিকেএমবি আর কোত্থেকে আসতে পারে? ড্যামেজ মাসেল থেকে আসতে পারে, তাই না? তাহলে এক নাম্বার হলো টপ আই, আমরা ট্রোপোনিন আই বলে থাকি। আর দুই নাম্বার হলো তোমার সিকেএমবি। তাহলে এই দুইটা টেস্ট আমরা মূলত করে থাকি। তার মধ্যে একটা যদি বলি স্পেসিফিক, সেটা হলো ট্রোপোনিন আই বলবো। যদি বলবো সিকেএমবি কি আমরা করব, করতে পারি, বাট এটা আসলে এমআই এর জন্য স্পেসিফিক না। কেন স্পেসিফিক না? কারণ এটা হলো তোমার ড্যামেজ মাসেল থেকেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এটা ড্যামেজ মাসেল থেকেও আসতে পারে। এই জন্য এটা আসলে আমাদের কনফার্মেটরি ডায়াগনোসিস না।
এরপরে কোশ্চেন করবে তোমাকে ট্রপনি নাই কতক্ষণ পরে পেয়ার করবে, তুমি আসার পর পরই কি আসলে করে ফেলবা না, বলবা যে স্যার এটা 2 থেকে 4 ঘন্টা সময় লাগে আসতে। এটা দেখে নিও, এটা আসলে ভেরি করে, এই ভ্যালুটা অনেক টিচার আসলে এক একভাবে শুনতে চায়, অনেকে 2 ঘন্টায় শুনতে চায়, অনেকে 2 থেকে 4 ঘন্টা শুনতে চায়, যেখানে যেরকম আর কি। ঠিক আছে। এরপরে আহ আমরা ট্রোপোনিন যদি বাড়ে তো বাড়লো। আচ্ছা আরেকটা কথা, এখানে ট্রোপোনিন তোমার কতদিন পর্যন্ত পারসিস্ট করবে, এই কোশ্চেনটা কিন্তু একটু লাগবে। সেটা হলো 2 সপ্তাহ পর্যন্ত এটা পারসিস্ট করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের ডায়াগনোসিস। তাহলে ইসিজি করলাম, ক্লিনিক্যালি হিস্ট্রি নিলাম, মানে ক্লিনিক্যাল চেস্ট পেইনের হিস্ট্রি নিলাম, তারপরে হলো ইসিজি করলাম, ট্রোপোনিন আই করলাম, মোটামুটি কনফার্ম। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হলো তোমার এসিএস একিউট করোনারি সিনড্রোমের কি কি কম্পোনেন্ট আছে। হ্যাঁ, সেটা হলো তোমার 3টা। একটা হলো আনস্টেবল অ্যানজাইনা। এগুলা কিন্তু ভাই একদম গ্রস কোশ্চেন, এগুলো না পারলে কিন্তু টিচার মানে একদম রাগ করবে। 2 নাম্বার হইতেছে এমআই, এসটি এলিভেটেড এমআই। ঠিক আছে, এসটি এলিভেটেড এমআই। আর 3 নাম্বার যেটা, সেটা হলো তোমার নন এসটি এলিভেটেড এমআই, মানে নন এসটি এলিভেটেড এমআই। এই তিনটাকে বলা হয় একিউট করোনারি সিনড্রোম। বুঝা গেছে? ওকে, আসো এরপরে আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। এরপর আসো তোমাকে জিজ্ঞেস করবে ট্রিটমেন্ট কি দিবা। হ্যাঁ, ট্রিটমেন্ট, ওই যে একটা সহজ সূত্র আছে না, মোনাবাস, তাই না? MONABASH। যেহেতু হসপিটালে চলে আসছে ভাইয়া, এত কিছু যদি বলার সুযোগ না পাও, মূলত এই কয়েকটা জিনিস একটু মনে রাখো, যে এগুলো কিন্তু বলতেই হবে। এগুলা একদম ঠুডস্থ কণ্ঠস্থ, একদম ধরে নিতে পারো, এগুলা ধরবেই। এক, কি দিবা দেখো, প্রথমে তো ওই যে তোমার হসপিটাল অ্যাডমিশন করবা, সিসি ইউনিটে পাঠানোর চেষ্টা করবা। আইসিইউ না কিন্তু, হ্যাঁ সিসিইউ, আইসিইউ অন্য জিনিস, কিন্তু সিসিইউ তে এটা কিন্তু আসলে আমরা অনেকে ভুল করে থাকি। ঠিক আছে। এরপরে তুমি তাকে প্রপটা পজিশনে রাখবা। এরপরে মেডিকো লিগ্যাল বা ফার্মাকোলজিক্যাল যে ট্রিটমেন্ট দিবা, 1 নাম্বার হলো অ্যাসপিরিন, আর হলো ক্লপিডোগ্রেল লোডিং ডোজ দিয়ে দিবা। ঠিক আছে। কতটুকু, এটা হলো 300 মিলিগ্রাম, এটা হলো 300 মিলিগ্রাম। ঠিক আছে। এটা কিভাবে খাবে, এটা কিভাবে খাবে, অ্যাসপিরিন কিভাবে খাই, চিবিয়ে নাকি পানি দিয়ে গিলে খেয়ে ফেলে? অবশ্যই চিবিয়ে, চিউইং। ঠিক আছে। আর ক্লপিডোগ্রেল কিভাবে খাই, ক্লপিডোগ্রেল মূলত পানি দিয়ে। ঠিক আছে। এই হলো মূল বিষয়। আচ্ছা যাই হোক, এটা তো, এটা পারবা, এটা কোনো সমস্যা নাই। 2 নাম্বারে আসো, স্টেটিন দেওয়া হয়। হ্যাঁ, ওই যে অ্যাটর বা স্টেটিন, অ্যাটর বা স্টেটিন দেওয়া হয়। এটা কতটুকু, এটা হলো 80 মিলিগ্রাম। ওকে। এরপরে তুমি যেগুলা দিতে চাও, ওই যে বিটা ব্লকার, মুনা বাসের ভিতরে যেগুলা আছে, বিটা ব্লকার, তারপরে হলো মরফিন। এখন এই জায়গায় কিছু ক্রস কোশ্চেন করবে, আসলে একটু ক্রস কোশ্চেন গুলো বলি। অ্যাসপিরিন কে কিভাবে তুমি, মানে কেন তুমি আসলে চিবিয়ে খেতে বলছো, কারণ র্যাপিড অ্যাকশন আর ফাস্ট ফাস্ট মেটাবলিজম যাতে অ্যাভয়েড করা যায়, সেই জন্য কিন্তু আমরা এটা করতেছি। 2 নাম্বার হলো তোমার অ্যাসপিরিন কি জাতীয় ওষুধ, আর ক্লোপিডোগ্রেল কি জাতীয় ওষুধ, আর স্টেটিন কেন আমরা এখানে দিতেছি, স্টেটিন কি জাতীয় ওষুধ, আসলে লিপিড লোয়ারিং ওষুধ না? দেখো, এটা হলো লিপিড লোয়ারিং এজেন্ট, তাই তো? এখন কোশ্চেনটা করবে যে অ্যাসপিরিন আমরা কি দিতেছি, অ্যাসপিরিন কেন দিতেছি, অ্যাসপিরিন আসলে কি, এটা এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যাসপিরিন হলো আমাদের একটা অ্যান্টিপ্লাটিলেট। আচ্ছা, আমরা এখানে অ্যান্টিপ্লাটিলেট কেন দিচ্ছি, বলতে পারবা কেউ? কারণ এখানে যে থ্রম্বাসটা ফর্ম হয়েছে, মানে আর্টারি যে ব্লক হয়েছে, সেই আর্টারি ব্লক হওয়ার জন্য অলরেডি কিন্তু আমরা, মানে আমাদের এখানে কিন্তু কি বলে প্লাটিলেট রিস্ট হয়ে আছে। এই জন্য আমরা কিন্তু এখানে অ্যান্টি প্লাটিলেট দিয়ে থাকি। এক,
2 নাম্বার পয়েন্ট হচ্ছে স্টেটিন কেন দেয়, লিপিড লোয়ারিং এজেন্ট, মানে তোমার মুহূর্তের মধ্যে কি লিপিড লোয়ারিং এজেন্ট আসলে এখানে দিয়ে লাভ আছে? তুমি আসলো একটা এমআইয়ের পেশেন্ট, তুমি লিপিড লোয়ারিং এজেন্ট দিয়ে কি করবা বলো? তাহলে আসলে লিপিড লোয়ারিং এজেন্ট আমরা এখানে দেই মূলত থ্রম্বাসটাকে স্টেবল রাখার জন্য, থ্রম্বাস যাতে স্টেবল থাকে সেই জন্য কিন্তু আমরা এখানে লিপিড লোয়ারিং এজেন্টটা দিয়ে থাকি। ওকে, এরপর আসো তোমাকে কোশ্চেন করবে মরফিন কাদেরকে দেওয়া যাবে আর কাদেরকে দেওয়া যাবে না। যাদের সাধারণত অ্যাজমা সিওপিডি থাকে, অ্যাজমা সিওপিডি থাকে তাদেরকে আমরা মরফিন দিব না, তাদেরকে আমরা কি দিব, প্যাথিডিন দিব। ঠিক আছে, এই হলো আমাদের কয়েকটা ক্রস কোশ্চেন। তাহলে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, স্টেটিন, বিটা ব্লকার আর হইতেছে মরফিন, এই কয়েকটা জিনিস কিন্তু এখান থেকে ভেরি ভেরি জানতেই হবে। এরপরে কোশ্চেন করতে পারে যে তুমি স্পেসিফিক ট্রিটমেন্ট কি দিবা। প্রথমেই বলবা যদি আমার ফ্যাসিলিটি থাকে তাহলে আমরা কি দিব, তাহলে আমরা মূলত দিব হইতেছে পিসিআই। ঠিক আছে, প্রাইমারি করোনারি ইন্টারভেনশন। আর যদি না থাকে তাহলে আমরা কি দিব, স্টেপটোকাইনাস, অ্যান্টিপ্লেস, এগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করবো। এখন আরো গভীরে যাবে ভাইয়া, অনেক বড় কথা এগুলা। হ্যাঁ, বলবে যে 5 বছর আগে বা 3 বছর আগে লোকটার এমআই হয়েছে, তুমি মানে স্টেপটোকাইনাস দিয়ে যখন ট্রিটমেন্ট করা হয়েছে, এখনো কি তুমি ট্রিটমেন্ট করবা? না, কারণ হচ্ছে স্টেপটোকাইনাস কিন্তু অ্যান্টিবডি ডেভেলপ করে যেটা বডিতে 5 বছর পারসিস্ট করে। তাহলে তুমি সেই সময় কি দিবা, অ্যান্টিপ্লেট দিব। ঠিক আছে, অ্যান্টিপ্লেস দিব। এই হলো মূল বিষয়। এরপর আরেকটা কোশ্চেন করতে পারি যে বিটা ব্লকার যে বলতেছো, বিটা ব্লকারও কি সবসময় দিবা? না, বিটা ব্লকারও সবসময় দেওয়া যাবে না। যদি পেশেন্টের হাইপোটেনশন থাকে, হার্ট ফেলিওর থাকে, ব্রাডিকার্ডিয়া থাকে, অ্যাজমা থাকে, সেই সময় কিন্তু বিটা ব্লকার দেওয়া যাবে না। বুঝাইতে পারছি? এই হলো মূল বিষয়। আহ এখন আরো যদি ডিপে যাও তাহলে কিন্তু আরো কোশ্চেন করতে পারে, তুমি কি কখনো এমআইআর পেশেন্ট ম্যানেজমেন্ট দেখছো? হ্যাঁ দেখছি স্যার। কি দিয়ে করছে দেখছো? স্টেপটোকাইনেস দিয়ে করছে। আচ্ছা, স্টেপটোকাইনেস কিভাবে দেয় বলো তো? সুন্দর করে বলে দিবা স্যার, 1.5 মিলিয়ন স্টেপটোকাইনেস ইন 100 ml নর্মাল স্যালাইন কিন্তু দেওয়া হয়। কতক্ষণ যাবত দেওয়া হয়? 1 ঘন্টার মধ্যে দেওয়া হয়। মানে 1.5 মিলিয়ন স্টেপটোকাইনেস ইন 100 ml নর্মাল স্যালাইন ওভার 1 আওয়ার। সুন্দর করে বলে দিবা, আসলে এইভাবে দেওয়া হয়। এটা দেওয়ার পরে কিন্তু পেশেন্টের ভমিটিং হতে পারে। হ্যাঁ, পেশেন্টের কিন্তু বমি হতে পারে। যাই হোক, এত জটিল হয়তো যাবে না। এই হলো এখান থেকে মূল বিষয়। এরপরে আসো আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো দেখো যে স্টেপটোকাইনেস যে দিলা ভাই, এটা কোনটা ইন্ডিকেটেড কখন, এটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এটা কোনটা ইন্ডিকেটেড কখন সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। স্টেপটোকাইনেস তুমি সবসময় দিবা? একটা তো বললামই, বিগত 3 থেকে 5 বছর বা 5 বছরের আগে যদি কেউ স্টেপটোকাইনেস নিয়ে থাকে তাহলে তাকে আমরা দিব না। এখন কোশ্চেন হলো ভাইয়া যে তুমি তো স্টেপটোকাইনেস দিছো আর পেশেন্ট ডেভেলপ হইলো কিনা, বা পেশেন্ট আদৌ কোনো উন্নতি হইলো কিনা, তাহলে সেটা কিভাবে বুঝবা? তাহলে 1 নাম্বার, ক্লিনিক্যাল সাইন সিমটম কমবে, তার চেস্ট পেইন ছিল সেটা কমবে, তার যে আদার ফিচার ভমিটিং, নৌসিয়া, তারপরে হলো সোয়েটিং ছিল, এগুলো কমে যাবে। আর এসটি এলিভেশন কিন্তু দেখবা যে মানে 1 ঘন্টা পরে যদি আবার ইসিজি করো তাহলে এসটি এলিভেশন কিন্তু মোর দেন 50% কমে যাবে। মানে আগে যতটা প্রমিনেন্ট ছিল এখন কিন্তু আর সেই প্রমিনেন্ট থাকবে না। এই হলো মূল বিষয়। আরেকটা কোশ্চেন করতে পারে, থ্রম্বোলাইসিস করছো কিন্তু এসটি এলিভেশন কমে নাই, মানে কমে যাওয়ার তো কথা 50%, তাই না? কিন্তু কমে নাই, এটার কারণ কি? এটার কারণ হলো ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম ডেভেলপ করে ফেলছে। এই হলো মূল বিষয়, এখানে আর তেমন কিছু জানার নাই। এখন কোশ্চেন হইতেছে যদি আমাদের পেশেন্ট 12 ঘন্টার মধ্যে না আসে বা 12 ঘন্টা পরে আসে, তখন কি আমরা স্টেপটোকাইনেস দিব? না, দিব না। তখন আমরা কি দিব, ল মলিকুলার ওয়েট হেপারিন দিব। ল মলিকুলার ওয়েট হেপারিন কিভাবে দেওয়া হয়? সাবকিউটেনাসলি। হ্যাঁ, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় দেওয়া হয় এটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। বডির কোন জায়গায় দেওয়া হয় এটা বলতাম না, এটা খুঁজে বাইর করবা। যারা আমার পেশেন্ট ম্যানেজমেন্ট দেখছো তারা অবশ্যই এটা জানো। ঠিক আছে, এই কিছু ক্রস কোশ্চেন একটু জানার চেষ্টা করবা, আর বাকিগুলা ইনশাল্লাহ একটু দেখলেই পারবা। ঠিক আছে, তাহলে মূলত আমাদের এমআই লাগলো হলো তিনটা, একটা হলো ইনফেরিয়র এমআই, ল্যাটারাল এমআই, আর হচ্ছে অ্যান্টেরিয়র এমআই। অ্যান্টেরিয়র এমআই এর মধ্যে অ্যান্টারোসেপ্টাল, শুধু অ্যান্টেরিয়র অথবা এক্সটেন্সিভ এমআই, যে কোনো একটা কিন্তু আসতে পারে। ওকে,
এখন তোমাকে কোশ্চেন করবে যে একটু ফলো আপ দিবা কিভাবে। ফলো আপ হয়েছে ওইভাবেই, কমপ্লিট বেড রেস্ট ফর 2 মান্থ, নো হেভি ওয়ার্ক ফর 2 to 3 মান্থ, নো সেক্সুয়াল ইন্টারকোর্স ফর 2 to 3 মান্থ, মানে 2 থেকে 3 মাস সবগুলো থেকে একটু অ্যাভয়েড, মানে দূরে থাকবে। তারপরে 3 মাস পর পর 2-3 মাস পর পর ইসিজি করবে, আর রেগুলার ড্রাগ নিবে। কি কি? অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, অ্যাটোরভাইস্টেটিন, তারপরে আর বাকি যেগুলো আছে সেগুলো একটু নিবে। এই হলো আমাদের এখানে ফলো। আশা করি এমআই নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। বাকি যে ক্রস কোশ্চেন গুলো আছে একটু দেখে নিবা। আমরা একটু এই পিডিএফ এ দেখি। এই পিডিএফ এ দেখো অনেকগুলাই আছে মোটামুটি। এখানে আমরা যদি একটু এমআই থেকে দেখি কি কি কোশ্চেন আছে। দেখো এই যেটা হলো এক্সটেন্সিভ এমআই, হ্যাঁ, কারণ এখানে তোমার এই যে B1 থেকে একদম B6 পর্যন্ত কিন্তু এসটি এলিভেশন আছে। এই জন্য এটা হলো এসটি এলিভেটেড এক্সটেন্সিভ এমআই। এই যেখানে বলা আছে B1 থেকে B6, এগুলো একবার রিডিং করলেই বুঝবা। আমি তো আসলে রিডিং করাইলাম না, আমি তো বললাম যা বলার বললাম, ঠিক আছে। তারপরে একটু যদি এই পিডিএফ গুলো দেখো তাহলে কিন্তু হয়ে যাবে। আমি যা বলছি ইনশাল্লাহ এখানে সবই আছে, এখানে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবা। ওকে। আর এই যেটা হলো অ্যাকিউট ইনফিরিয়র এমআই দেখো, আর পিছনে পোস্টেরিয়র এক্সটেনশন আছে। কেন আছে একটু দেখাই, এটা বলে আমরা একটু এমআই এর বিষয়টা শেষ করব। দেখো তাহলে এখানে তোমার এই যে ইনফিরিয়র কেন বলতেছি, কারণ এই যে 2, 3 আর হলো এই যে এবিএফ, হ্যাঁ, 2, 3 এবিএফ এসটি এলিভেশন আছে, আর 1 আর এবিএল এ তোমার এসটি ডিপ্রেশন আছে, মানে রেসিপ্রোকাল চেঞ্জ আছে। সো দিস ইজ ইনফিরিয়র এমআই। পাশাপাশি এই জায়গায় একটু খেয়াল করো, এই যে B1, B2, B3 একদম B5, B6 পর্যন্ত আছে। তার মানে এখানে কিন্তু আমাদের এসটি ডিপ্রেশন যেহেতু আছে, অতএব এটা আমরা বলতে পারি পোস্টেরিয়র এক্সটেনশন, সাথে পোস্টেরিয়র চেঞ্জ আছে এখানে। তাহলে এখানে এই কথাটাই বলছে যে ইনফিরিয়র এমআই পোস্টেরিয়র এক্সটেনশন রেসিপ্রোকাল চেঞ্জ পাবে ইন এন্টেরিয়র লিড গুলোতে। এগুলো বলে ফেলছি, হ্যাঁ, এগুলো ওই আমার পিডিএফ দেখে যখন বলছি না তখনই কিন্তু এটা হয়ে গেছে। এই যে এখানেও আছে হাউ উইল ইউ কনফার্ম ডায়াগনোসিস, প্রথমে তো ইসিজি করবা। তারপরে হোয়াট আর দ্য কজেস অফ লাস আর ওয়েভ ইন B1 থেকে B2, এখানে বেশ কিছু কথা বলা আছে, এগুলো একটু দেখতে পারো। হুইচ ভেন্ট্রিকল ইজ লাইকলি টু ফেল ইন ইনফিরিয়র এমআই, তাহলে রাইট ভেন্ট্রিকল, কারণ এই যে ইনফিরিয়র এমআই তো আমাদের রাইট ভেন্ট্রিকলের উপরেই থাকে, তাই না? মানে মূলত রাইট ভেন্ট্রিকলটাই কিন্তু কভার করে। এরপরে হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ফেইলার, ওই যে এটা হলো আমাদের সিবিএস ক্লাসের, মানে ক্লিয়ার লাং এলিভেটেড জেবিপি, সিস্টেমিক হাইপোটেনশন, এগুলো হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ফেলার, মানে রাইট হার্ট ফেলিওরের কজগুলো একটু বলে দিবা কি কি। রেস্ট, জেবিপি, হেপাটোমেগালি, এই কিছু কজ একটু বলে দিবা। এগুলো হচ্ছে ট্রিটমেন্ট বলা আছে, হ্যাঁ, এগুলো জাস্ট একবার পড়লেই পারবা। এই ছিল আমাদের এমআই। তাহলে আশা করি এমআই নিয়ে আর কোনো কোশ্চেন দরকার নাই, আর যতটুকু আছে ততটুকু ইনশাল্লাহ পারবা। চলো একটু আমরা একটু হার্ড ব্লক দেখবো। আচ্ছা তার আগে আমরা একটু কি দেখি, হ্যাঁ, দেখো এফটিএল ফিব্রিলেশনটা একটু দেখি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ধরবেই। দেখো একটু এফটিএল ফিব্রিলেশনটা আমরা এখানে দেখার চেষ্টা করি। দেখো খেয়াল করো। আচ্ছা এখানে এটাতে সম্ভবত ভালো বোঝা যাবে। দেখো আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করি, হ্যাঁ। ভাইয়া মাত্র 1-1.5 ঘন্টায় তোমার কিন্তু অনেক বিশাল একটা উপকার হয়ে যাবে।